নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘরে আজ অতিথি হয়ে এসছেন দিল্লির দুজন বিশিষ্ট মানুষ এবং আমার অত্যন্ত প্রিয়জন শম্পা দাস এবং অনিন্দিতা ভট্টাচার্য। শম্পাদি আমাদের সকলের খুব কাছের এবং আমাদের সকলের মায়ের মতো, যেভাবে সবাইকে আগলে রেখেছেন সন্তানদেরকে উনি নিজের ছেলে মেয়ের মতো প্রতিদিন খোঁজ নেন, প্রত্যেকের সম্পর্কে উনি খোঁজ খবর নেন এবং সঙ্গে বকা খাওয়াটা উপরি পাওনা। অনিন্দিতাও আমার খুব কাছের বন্ধু, অত্যন্ত গুণী মানুষ, দিল্লিতে অনেক অনুষ্ঠান করে, যথেষ্ট তার গুণমুগ্ধ, আমিও তার গুণমুগ্ধ মানুষ এখন দিল্লিতে আছেন। তারা দুজন আমাকে আজকে সময় দিয়েছেন আমার অনুষ্ঠানে আসার জন্য। আমি দুজনকেই স্টেজে নিয়ে আসছি, তারপরে গানে গল্পে আড্ডায় থাকবো আমরা 1 ঘন্টা। শম্পাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনেকদিন বাদে তোমরা দুজনে আসলে, আর আমার আড্ডা ঘর তোমাকে দেখেই শেখা। সবাই জানে দিল্লি কেন, গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী জানে শম্পা দাস লাইভ একটা সময়, কোভিডের সময় সবাইকে একসঙ্গে গেঁথে রেখেছিল, একটা পরিবার বানিয়েছিল। গোটা পৃথিবী তখন একটা পরিবার হয়ে গেছিল। সম্পাদি যার কান্ডারি ছিলেন আমাদের সম্পাদি, সেই সম্পাদিকে দেখে আমার আড্ডা ঘরের ভাবনা শুরু। আজ 5 বছর হয়ে গেল আমি চেষ্টা করে যাচ্ছি অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। বিভিন্ন গুণী মানুষ আমার আড্ডা ঘরে আসেন। সম্পাদি, অনিন্দিতা আমার অত্যন্ত কাছের এবং আজকে আমাকে সময় দিয়েছে। অনিন্দিতার আজকে শরীর ভালো নেই, তা সত্ত্বেও আমার কাছে এসেছে। অনেকদিন ধরে আমি বলছি, কিছুতেই দুজনকে আমি একসঙ্গে পাচ্ছিলাম না। আজকে আমারও সৌভাগ্য, দুজনে এসেছে। কেমন লাগছে আমার এখানে এসে? অনিন্দিতা বল। তো বর্ষার বিকেলে সম্পাদির সাথে আর তোমার সাথে আড্ডা মারছি, এটা আমার শরীরটা ভালো হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। আমার কথা নতুন করে কিছু বলার নেই। তুই যেটা এতক্ষণ ধরে বললি আমার সব থেকে আনন্দ হয়। কালকে যেরকম এখানে গিয়েছিলাম বেঙ্গল অ্যাসোসিয়েশনে, কালকে ইলেকশন ছিল, তখন এক ভদ্রমহিলা এসে আমার হাত দুটো ধরে বললেন যে তোমাকে আজকাল অনেকদিন স্টেজে দেখতে পাই না, তোমাকে আগে দিল্লি স্টেজে খুব দেখতাম, বিশেষ করে ইমপ্রেশন ইন্ডিয়া অনুষ্ঠানে। একটা সময় তো সত্যি প্রায় প্রত্যেক সপ্তাহে 2-3টে করে অনুষ্ঠান করতাম, অ্যাঙ্কারিং করতাম, অনেক কিছু করতাম। তারপরে উনি বললেন যে তোমাকে আমরা লাইভে দেখতে পাচ্ছি না, তুমি কেন লাইভটা করছো না? তো আবার করো। এবং একটা সময় আমাদের বাঁচার ওটা একটা রসদ ছিল এবং এখনো আমি দেখি, পুরোনো লাইভ গুলো দেখি তুমি করো। তো সত্যি সেই সময়টা একটা অন্যরকম ছিল না। আমি একদম মনে করি না আমি কিছু করেছি, আমার মনে হয় ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছিলেন। আমরা সবাই তখন একে অপরকে অবলম্বন করে বেঁচেছিলাম। আর আমার সব থেকে আনন্দ হয় যে দেখ, একটা তো প্রদীপ জ্বালাতে হয়, একটা দেশলাই দিয়ে একটা প্রদীপ জ্বলে, তারপর সে একটা প্রদীপ থেকে যখন 1000 প্রদীপ জ্বলে তখন সেটা দীপাবলি হয়। একটা প্রদীপে কিন্তু কিছু হয় না। তেমনি এইটা দেখে আমার এই যে উৎসাহটা দেখে তোরা যে শুরু করেছিস, তুই যে চালিয়ে যাচ্ছিস। আমি এখন রেগুলার লাইভ করি না, জানি সেটা বিভিন্ন কারণে আমি করতে পারি না, কিন্তু তুই যে করিস সেটা আমার খুব একটা আনন্দের জায়গা, আমার খুব গর্বের জায়গা যে হ্যাঁ আমি একটা কিছু কাজ করেছি, সেই কাজটা দেখে কেউ অনুপ্রাণিত, সেই কাজটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এখানেই সার্থকতাটা ওই সময় না, ওই সময় ছিল, কিন্তু তারপরে যখন আমি দেখি আমার থেকে যারা ছোট, আমার ভালোবাসার জন, আমার আদরের জন, তারা যখন সে কাজটাকে এগিয়ে নিয়ে যায় তখন সত্যি সত্যি খুব আনন্দ হয়। আর এইভাবেই তো চলে আর কি, এটা প্রবাহ, এটাই তো, এই প্রবহমানতাটা ভীষণ দরকার শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে, সেটা দরকার, সেটা না হলে চলে না। তো আমারও খুব আনন্দ হচ্ছে, কারণ তুই অনেকদিন থেকে বলছিস আমার বিভিন্ন সময়। আজকেও আমার খুব অসুবিধে, কারণ তোরা অনেকেই জানিস আমার বাড়ি ভাঙা হচ্ছে, আমি একটা বিছানার মধ্যে বসে এবং ভালো করে বসতেও পারছি না, পায়ে প্রচন্ড ব্যথা। তার সাথে বলছিস অনিন্দিতারও ইচ্ছে, তো সেটার জন্য তো আমার এই আজকে বর্ষার কবিতা, একটা কবিতা এরকম, সে অনেক দিন ধরে একটা কিছু অপেক্ষা করে যখন কোনো জিনিস আসে সেরকমই একটি কবিতা।
আবির্ভাব, সেটা আমি শোনাই। বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নবঘন বিপুল মন্দ্রে, আমার পরাণে যে গান বাজাবে, সে গান তোমার করসায়, আজি জল ভরা বরসায়। দূরে একদিন দেখেছিনু তব কনকাঞ্চল আবরণ, নব চম্পক আভরণ। কাছে এলে যবে হেরি অভিনব, ঘোর ঘন নীল গুণ্ঠন তব, চল চপলার চকিত চমকে, করিছে চরণ বিচরণ, কোথা চম্পক আভরণ। সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি, ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল, নুয়ে নুয়ে যেত ফুলদল। শুনেছিনু যেন মৃদু ঋণী ঋণী, ক্ষীণকটি ঘেরি বাজে কিঙ্কিণী। পেয়েছিনু যেন ছায়া পথে যেতে, তব নিঃশ্বাস পরিমল, ছুঁয়ে যেতে যবে বনতল। আজি আসিয়াছ ভুবন ভরিয়া, গগনে ছড়াই এলো চুল, চরণে জড়াই বনফুল। ঝেঁকেছে আমারে তোমার ছায়ায়, সঘন সজল বিশাল মায়ায়। আকুল করেছ শ্যাম সমারোহে, হৃদয় সাগর উপকূল, চরণে জড়াই বনফুল। আসো নাই তুমি নব ফাল্গুনে, ছিনু যবে তব ভরসায়, এসো এসো ভরা বরসায়। এসো গো গগনে আঁচল লুটায়ে, এসো গো সকল স্বপন ছুটায়ে, এ পরাণ ভরে যে গান বাজাবে, সে গান তোমার করসায়, আজি জল ভরা বরসায়। আমি কবিতাটি একটু মানে এডিট করেই বললাম, কারণ ছোট হয়ে গেল। একটু ছোট করে অনেক বললাম, কারণ আমরা গান কবিতা অনেকটা শুনবো। তো এই মানে কবিতাটির সঙ্গে মিলিয়ে অনিন্দিতা যে গানটা গাইবে আমার মনে হয় সেটা ভালো লাগবে। একটু গান শুনি, তারপর আবার কবিতায় যাবো। অনেকদিন বাদে তোমার লাইভে কবিতা শুনলাম। আচ্ছা, অনিন্দিতার কাছে আমি আরেকটু আসি। অনিন্দিতা, তুমি অনেকদিন বাদে আসলে, এর আগেও এসেছো আমার এখানে, না আজকে বোধহয় প্রথম আসলে। তা তোমার প্রথম অভিজ্ঞতা কিরকম লাগছে? আমি বহুদিন ধরে অনিন্দিতাকে বলছি, ও বলছিল সম্পাদি আর আমি একসাথে আসবো। আর সম্পাদিকে কিছুতেই আমি ধরতে পারছিলাম না, কখনো দেশে কখনো বিদেশে সম্পাদিকে ধরা খুব মুশকিল। বনের পাখি তো সম্পাদি, আমরা সব খাঁচার পাখি, কিন্তু সম্পাদি বনের পাখি, আর সম্পাদিকে ধরে রাখাটা খুব মুশকিল হয়। সেই ক্ষেত্রে অনিন্দিতাকে দিয়ে আমাকে সম্পাদিকে ধরতে হলো। হয় না যে জাল দিয়ে ধরতে হয়, মাছ যেমন আমরা জাল দিয়ে ধরি, এমনি আমরা মাছ ধরতে পারি না, সেই রকম ভাবে অনিন্দিতাকে দিয়ে আমাকে ধরতে হলো। এবং দুজনেই আমার খুব বললাম এক্ষুনি বারবার করে, আসলে শ্রাবণী দি, আজকে কিন্তু আমরা সম্পাদিকেই শুনবো, মানে একটু কায়দা করে। আমি হয়তো একটু গান করলাম ঠিকই, কিন্তু শুনবো আমরা দুজনেই সম্পাদিকে, ঠিক কি না বলো? না না, তুই আজকে গান কর, কারণ হ্যাঁ আমার একটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে আমি অনিন্দিতাকে যেরকম দেখেছিলাম প্রথম, অনিন্দিতাকে আমি প্রথম দেখি গানের তৈরির একটা অনুষ্ঠানে। তো গানের তৈরি অনুষ্ঠান দেখতে গেছি, কারণ চঞ্চল শ্রীনা আমার খুব ভালো বন্ধু, ওদের অনুষ্ঠান আগেও দেখেছি। তো এটা সিআর পার্কে একটা দেখেছিলাম, তখন মনে হলো যে এই মেয়েটা বেশ ভালো গায়, ভালো গাইছে, মানে ভালো লেগেছিল। হ্যাঁ ভালো লেগেছিল একটা অনুষ্ঠান। এবং তখন আমি লাইভ করছিলাম, আমি তখন খুব লাইভ করতাম, বাংলাদেশ থেকে কেউ খুব প্রশংসা করেছিল যে খুব ভালো হচ্ছে অনুষ্ঠানটা। তো সেই ওকে আমার প্রথম দেখা। তারপর আমি যখন লাইভ শুরু করলাম, তখন আমি ওকে একদিন ফোন করেছিলাম, যে কিভাবে ফোন করলাম, আমি অনিন্দিতা ভট্টাচার্য খুঁজে ফেসবুক দেখে সেইভাবে মেসেঞ্জারে কল করে। তো সেই অনিন্দিতাকে যখন দেখেছিলাম, তারপর থেকে এখন যে অনিন্দিতা, তার কিন্তু অনেক উত্তরণ ঘটেছে, আমি এটাই বলবো। অনিন্দিতা কিন্তু একদম আমার মনের কথাটাই বললে। আমি হ্যাঁ অনিন্দিতা, তারপরে অনিন্দিতা খুব ভালো গাইছে এখন, কারণ ও ভালো জায়গায় শিখছে, ওর গুরু খুব ভালো, এবং ও মানে খুব মন দিয়ে শেখে। মানে দেখ, এখন তো সবাই শেখার ব্যাপারটা না, এখন হচ্ছে যে আমি কতটা পারফর্ম করবো, আমি কতটা পারি, আমি কতটা জানি না জানি আমি করতে, মানে আমি স্টেজে করবো, হ্যাঁ স্টেজে করবো কি অন্য জায়গায় করবো, হ্যাঁ। কিন্তু সেটা অনিন্দিতা শিখছে, হ্যাঁ অনিন্দিতা সেটা শিখছে, এবং অনিন্দিতা খুব ভালো শিখছে, মন দিয়ে শিখছে, এবং সেই জন্য অনিন্দিতার গান
মানে সত্যি বলছি, অনিন্দিতার একটা গান শুনলে মনে আর একবার শুনি, এই জিনিসটা হয়েছে। বাবা এত বলো না সম্পাদি। এবার দেখ শুনি আমি তো, অনিন্দিতা তোমার গান শুনি। হ্যাঁ তুই ভালো করেই জানিস আমি বেশি কিছু বলি না, মানে আমি না চলে সেরকম বকুনি সবসময় দিই, এখন হয়তো দিয়ে দেবো। যেটা যেটা আমার মনে হলো সেটা বললাম, এবং সেটা সত্যি। হ্যাঁ এখন গান তাহলে শোনা। আমরা গান শুনি, তারপরে আবার কবিতায় আসবো, তারপরে একটু অনিন্দিতা তোমার শিক্ষা এটা নিয়ে একটু জিজ্ঞেস করবো, সম্পাদির কাছেও আসবো। সম্পাদিরও অভিজ্ঞতার ঝুলিটা বিরাট বড়, সেই অভিজ্ঞতার ঝুলির কিছু গল্পও শুনবো। পড়ি, হ্যাঁ। সুরের আসন খানে পাতি পথে ধারে পথে পথে তুমি এসে বসে বারে বারে সুরের আসন খানে হয়েছে তোমার ভোরের পাখে নিত্য করে ডাকা ডাকে আলো খেয়ে আয় যখন এসো ভাতের পারে মোর প্রভাতের গান আনিতে দাঁড়াও আমার দাঁড়ে সুরের আসন খানি পাতি পথে ধারে আজ সকালে মেঘের ছায়া পরে বয়ে জল ভরেছে ওই অগরের নীল নয়নের কোণে। আজকে নতুন বেশে তাদের মনে মাঝের শেষে চলে যেও না কোন সঞ্চারে তারে আমার মেঘলা গানের সুরের আসন খানি পাতে পথে বাহ, খুব সুন্দর। কাশি এসে অনেকদিন যাচ্ছে বাদে শুনলাম, অনেকদিন বাদে শুনলাম। আমি আবার বলি, অনিন্দিতা কিন্তু আজকে শরীর খুব খারাপ, জ্বর হয়েছে, সেই জ্বর নিয়েই ও গাইছে এবং অত্যন্ত ভালো ওর পারফরমেন্স। এবার একটু সম্পাদি তোমার কাছে আসি, তুমি তো দীর্ঘদিন ধরে দিল্লিতে আছো, এখন কলকাতাতে আছো। তোমার অভিজ্ঞতা গানের স্টেজে, তুমি দিল্লিতে অনেক স্টেজ পারফর্ম করেছো, বর্তমানে কলকাতাতে তুমি গান শিখছো, মানে তুমি একটু তোমার সম্পর্কে একটু বলো, দিল্লির অনুষ্ঠান আর কলকাতার অনুষ্ঠানের, তুমি কলকাতাতেও অনুষ্ঠান করছো, কলকাতাতেও একাডেমিতে তোমার নাটক হয়েছে, একটু বলো সেই অভিজ্ঞতাগুলো একটু জানতে। তুমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছো, সুনীল গাঙ্গুলির সঙ্গে কাজ করেছো, অনেক বড় বড় মানুষ তোমার সঙ্গে তোমার আরে সবাই ইন্টারাকশন, মানে সবাই সবাই জানে এগুলো। আর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমি মনে করি যে আমার ঈশ্বরের আশীর্বাদ, যে আমি এদের সঙ্গে কাজ করতে পেরেছি, এবং সেটা বিজনদা মানে ইমপ্রেসারিও ইন্ডিয়া, তার তার জন্যই আমি করতে পেরেছি আর কি। না হলে আমি একটা মফস্বলের মেয়ে, একটা গ্রামের মেয়ে, সেখান থেকে করতাম। কলকাতায় এসেও তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন করেছি,
এবং সব থেকে আমার একটা খুব বড় একটা কাজ ছিল, সেটা রক্তকরবী নাটক করেছিলাম, তাতে নন্দিনী করেছিলাম। তো সেটা একটা অদ্ভুত সমস্ত অভিজ্ঞতা। তা সেটা আবার একটা একটা জায়গা না, আমি একটা এতে চান্স পেয়েছিলাম, একটা টেলিফিল্মে। তো সেই টেলিফিল্মটা আমাকে বাড়ি থেকে মানে বুঝতে পারিনি, করতে দেওয়া হয়নি। তখন বললো ঠিক নাকের বদলে নরুনের মতন, চলো তুমি টেলিফিল্মটা না করো, নাটক করো। তো রক্তকরবী আমি করেছিলাম এবং সেখানে একটা কম্পিটিশনে গিয়েছিলাম। তো সেই কম্পিটিশনে আমি কবিতা বলার জন্য গিয়েছিলাম। এবার ফিরাও মোড়ের কিছু নির্বাচিত অংশ করেছিলাম ওটা। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে একটা নাটকের নাট্যাংশ পাঠ হচ্ছে এ থেকে, বিসর্জন থেকে, সেটা করেছিলাম। সেখানে কেউ আমার নাটকের পাঠ শোনেন এবং তখন এসেছিলেন মায়া ঘোষ বলে। তখন উনি কলকাতাতে অনেক মানে অনেক অফিস ক্লাবে প্রচুর উনি অভিনয় করতেন, মায়া ঘোষ খুব বিখ্যাত। তিনি শুনেছিলেন এবং তিনি না আমাদের ওই গ্রামে যেখানে হরিপালে নব যে আমাদের যে নবপল্লীর যে একটা ছিল সংগঠন ছিল, সেখানে উনি নাটক করতেন। কিন্তু যখন ওনাকে নন্দিনীর অফার দেওয়া হয় উনি করেননি, উনি তখন আমার কথা বলেছিলেন এবং সেখানে আমাকে প্রাইজ দিতে আসা হয় এবং আমাকে সেই জন্য নন্দিনী আমি করেছিলাম। তো সেটা আমার একটা জীবনে একটা বড় মাইলস্টোন ছিল এবং একটা অদ্ভুত আমার মানে কি অভিজ্ঞতা আর কি। সেটাও মনে করি ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু তারপর আমার সেভাবে বড় কিছু কাজ করার সুযোগ হচ্ছিল না, কারণ আমি ইউপিতে চলে আসি, সেখানে নিজের মতন করে কিছু কাজ করতাম। হ্যাঁ, এখানে আসার পর, দিল্লিতে আসার পরে এবং হ্যাঁ, ইউপিতে থাকাকালীন অবশ্য আমার পার্থদা, গৌরীদি, সুনীল দা, দিব্যেন্দু পালিত, গৌতম ঘোষ, তারাপদ রায়, প্রদীপ ঘোষ, আরো অনেক অনেক, স্বপ্নময় চক্রবর্তী, অনেক অনেক মানুষের সঙ্গে আমাদের ওই সময়টা খুব একটা ঘনিষ্ঠতা হয়। কিন্তু এখানে কাজগুলো করেছি। কলকাতায় গিয়ে আসলে দেখ, আমি গান শিখতে শুরু করেছি বলতে কি, গান তো আমি আগে শিখেছিলাম ছোটবেলায়, কিন্তু মনে হলো একটা সময়টাকে আমি ঠিক করে কিভাবে কোয়ালিটি টাইম কাটাবো, সেই জন্য গেলাম। এবং আমি হয়তো কোনোদিনও গাইবো না, আমাকে হয়তো তুই কখনো আড্ডা ঘরে গান করতে ডাকবি না এবং আমিও গাইবো না। কিন্তু আমার যেটা মনে হলো যে আমাদের রবীন্দ্রনাথের গান আগে, তার কাছে সবসময় তার গান আগে। তো রবীন্দ্রনাথের গানে দক্ষিণীতে শিখতে গিয়ে আমি যেরকম পুঙ্খানুপুঙ্খরূপে কিছু জিনিস শিখছি, আমি কতটা গাইতে পারবো, আমি আবার বলছি, আমি কতটা গাইতে পারবো সেটা আমি জানি না, কারণ আমার ওই দিকে হয়তো অতটা আমার ন্যাক নেই। কিন্তু আমার শেখাটা আমার খুব ভালো লাগছে, আমি নিজে সমৃদ্ধ হচ্ছি। আর কলকাতা দিল্লির অভিজ্ঞতার মধ্যে আমি একটা কথা মাঝে কাটি। রবীন্দ্রনাথের গান যদি তুমি গানটা গাইবার জন্য নয়, মানে একটা কথা আছে যে রবীন্দ্রনাথের গানে কীর্তনের প্রভাব কি, সেই আমরা যখন পড়েছিলাম, আমাদের যখন থিওরিতে একটা পোর্শন ছিল যে কীর্তন, রবীন্দ্রনাথের গানে কীর্তনের প্রভাবটা কি। যখন সংকীর্তন হয় তখন দেখবে সবাই তাতে গান করে এবং প্রত্যেকে সে রসটা নিতে পারে। এবার তুমি রবীন্দ্রনাথের গান যখন গাইছো, তোমাকে শিখতে হবে এই কারণেই যে সমঝদার হওয়ার প্রয়োজন। তুমি যদি গানটা না বোঝো, গানটা না জানো, তুমি ওই গানটার রসটা নিতে পারবে না। এবং এই রসটা নিতে গেলে তোমাকে কিন্তু ওই রাস্তা দিয়েই হাঁটতে হবে, যাতে যখন সবাই গাইছে তুমিও সেই গানের মধ্যে ঢুকতে পারবে, তুমি সে গানের একটা অংশ হতে পারবে। সেটাই কিন্তু রবীন্দ্রনাথের কীর্তনের প্রভাবের একটা পোর্শন কিন্তু এটাই। এটা আমাদের শেখানো হয়েছিল, আমরা পড়েছিলাম যে শুধু গান গাইবার জন্য নয়, সমঝদার হওয়ার জন্য গান শেখার প্রয়োজন। আর সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথের গান বা যে কোনো গান মানুষের না মনটাকে অনেকটা প্রসারিত করে দেয়। আমরা সকলকে কাছে করে নিতে পারি, সঙ্গীত মানুষকে কিন্তু খুব কাছে টেনে আনে। এই জন্য গোটা পৃথিবী জুড়ে সঙ্গীত নিয়ে অনেক কাজকর্ম চলছে এবং মিউজিক থেরাপি আজকের দিনে একটা খুব বড় থেরাপি। ডাক্তাররাও বলছেন যে প্রত্যেকের মনের প্রসারণের জন্য এবং মনের শান্তি বলো, মনের একটা উত্তরণের জন্য প্রত্যেকের গানের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন। সেই জন্য গান শুধু আমি শিখেছি বলে গেয়ে সবাইকে মুগ্ধ করব সেটা নয়, আমি শিখেছি গানটা আমি বুঝি বলে, গানটা আমি ভালোবাসি বলে আমি গান শিখবো। এটা নিশ্চয়ই তোমরা আমার কথার সাথে। হ্যাঁ সেটাই, দেখ ছোটবেলায় যখন গান শিখেছিলাম তখন আমার বাড়িতে আমার জেঠিমা গান করতো, স্কুলে যেতাম, শিখতাম। কিন্তু বড়বেলায় যে শেখা, সেটা অনেকটা বোধটা তো অনেকটা পরিণত হয়ে যায়। তখন শিখতে গেলে একটা অন্যরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কিছু শেখার কোনো বয়স নেই এবং কিছু না কিছু, রবীন্দ্রনাথের কথাই আছে, জীবনের ধন কিছুই যায় না ফেলা, পুণ্যের পদ পরশ তাদের পরে। সুতরাং কিছু শেখা ভালো। আর একটা যেটা হচ্ছে কলকাতা দিল্লির মধ্যে যেটা ডিফারেন্স,
সেটা হচ্ছে যে দিল্লিতে যেরকম একটা জায়গায় গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, তখন তাদের মনে খুব নিজের, ভীষণ আপন। তখন এই প্রবাসটাকে না, তখন কিন্তু আমরা ভীষণভাবে ভালোবেসে ফেলেছি, এটাকেই ভীষণ নিজের মনে হয়। কলকাতায় হয়তো অনেক ভালো ভালো অনুষ্ঠান দেখা যায়, অনেক কিছু শেখার সুযোগ আছে, কিন্তু এই যে একটা কোনো জায়গায় গেলে যে সবার সঙ্গে যে দেখা হয় না, এটাকে খুব মিস করি। সবার সঙ্গে এটা দেখা হওয়া। এইবারে দিল্লিতে আমি হ্যাঁ, বেশ 1 বছর বাদে আমি যেটা দেখলাম যে মনে হলো যেন আমি নিজের বাড়িতে গিয়ে পৌঁছালাম, সবাই এত নিজের করে নিল। মনে হলো শ্রাবণী কতদিন বাদে তোমায় দেখছি, একটা যেন এই অনিন্দিতার সাথেও যখন দেখা হলো ও আমাকে দেখে ছুটে চলে আসলো, এই যে দিদি তোমাকে কতদিন বাদে দেখছি। এই যে একটা আপন করে নেওয়া, এই যে একটা ভালোবাসা, এইটা কিন্তু ভীষণ ভাবে আমরা প্রবাসের আনন্দ পাই, আমরা এটাকে এনজয় করি, ঠিক না? আমরা তিনজনই প্রবাসী, আমরা তিনজন তিনটে আলাদা শহরে আছি, কিন্তু আমরা কিন্তু এটা সবাই এনজয় করি। আচ্ছা, কথা অনেকক্ষণ হলো, এবার সম্পাদি বলবে হ্যাঁ, না অনিন্দিতা? এবারে হ্যাঁ, আমি বলো। একটা কবিতা আর গান ওটাকে মিলিয়ে করব, এমনও দিনে তারে বলা যায়। ঠিক আছে, খুব ভালো হয়, বলো। এইটাকে আমি বর্ষার দিনে। কিছুটা হ্যাঁ, আমরা দুজনে মিলে করার চেষ্টা করছি। অনিন্দিত, আমি একটু কবিতাটা একটু একটা লাইন শুরু করি, তারপরে তুই গাইবি, ঠিক আছে, যেমন বলেছিলাম। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। তারে বলা যায়, এমন ঘন বরিশায়, এমন দিনে বলা যায়, এমন মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখী দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেহ আখে আখে হৃদয় দিয়ে আধারে গেছে আর। বলিতে ব্যথিবে না নিজ গান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ুদার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। হাতে জগতে অধিকার নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশালে কথা বলি যদি কাছে পারি, তাহাতে আসে যাবে কি বা আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে
ঝুলি থেকে থেকে চমকায় যে কোথায় জীবনে রহিয়া গেল সে কথা আজি যেন বলা যায়। আচ্ছা, এবারে আমি একটু পড়ে নিই, অনেকে লিখছে। চৈতালিদি বলছে এসে গেছি, সৌমিকদা লিখছে শুভ সন্ধ্যা শ্রাবণী, প্রিয় সম্পাদিত কবিতা খুব ভালো লাগছে, অনিন্দিতার গান শুনছি। ত্রিনা বলছে সাউন্ডটা একটু, অনিন্দিতা সৌমিকদা বলছেন যে তোমার এই যে কন্টিনিউটি চলে যাচ্ছে, তুমি মাইকটাকে একটু মুখের কাছে নিয়ে এসো, তাহলে যখন মাথাটা ঘোরাচ্ছ আওয়াজটা কমে যাচ্ছে, সেইটা একটু দেখে নাও। হ্যাঁ, আচ্ছা, এইবারে আমি একটু সম্পাদির কাছে আসবো। সম্পাদি, তুমি রিসেন্টলি দিল্লিতে, তোমার কলকাতাতে তুমি একটা নাটক করেছো, তুমি ওখানে কিছু ভয়েস ওভারের কাজও করছো, সেইটা সম্পর্কে একটু বলো। তুমি রিসেন্টলি একটা মারাঠি বোধহয় নাটক করেছিলে, সেইটা আর একটু গল্প শুনি। মারাঠি নাটক করিনি, আমি একটা মারাঠি সিরিয়ালের একটা ডাবিং করেছিলাম। এটার নাম ছিল সাবলি হয়ে সুখাছি, এটা যেন বাংলা নামটা ছিল ভুলে গেছি। তাতে একটা খুব ভালো একটা রোল করছিলাম, মানে বাড়ির বড় মা আর কি, মানে বড় বউয়ের রোল। খুব ভালো রোল ছিল, ইমোশন ছিল, রাগ ছিল, দুঃখ ছিল, অভিমান ছিল, ম্যাচুরিটি ছিল। তো আমার ওটা করতে খুব ভালো লাগছিল। দেখ, আমি আগে দিল্লিতে অনেক ভয়েস ওভারের কাজ করেছি, প্রচুর কাজ করেছি। যেরকম ব্যোমকেশে যখন হতো, তখন সেই ব্যোমকেশের যেগুলো আর কি আমরা দিল্লিতে যে কাজগুলো করেছি, সেটা সঞ্চার ভারতী বলে একটা ছিল, অর্গানাইজেশন ছিল অনিল সুদের, সেখানে আমি করতাম। মানে যে সিরিয়ালগুলো মানে হিন্দিতে হতো, যেরকম আসামি হাজিরের হিন্দুতে মুজরিম হাজির, ব্যোমকেশের যেটা হতো, তারপরে প্রেমচন্দ্রের যে গল্পগুলো সেগুলো নিয়ে হতো, তার বাংলা ডাবিং সেটা প্রচুর করেছি, প্রচুর। এবং যেগুলো সরকারি যে সমস্ত, যেরকম টিভির ওপরে কিংবা কোনো একজন মানে শ্রমিক মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার ওপরে, এরকম অনেক মানে ছোট ছোট অ্যাড ফিল্মও করেছি এবং ডাবিং এর কাজ করেছি। কিন্তু কলকাতায় গিয়ে আমার সেই সুযোগটা খুব একটা হচ্ছিল না, খুঁজছিলাম পাচ্ছিলাম, তো হঠাৎই সুযোগটা আসে। তো এটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে, মজাদার ব্যাপার, সেটা হচ্ছে যখন এখানে করতাম তখন সেগুলো ট্রান্সলেশন কখনো আমি নিজেও করেছি, কখনো অন্যদের ট্রান্সলেশনটাই কাজ করেছি, হাতে একটা স্ক্রিপ্ট থাকতো। কিন্তু এইটা করতে গিয়ে যেটা দেখলাম অদ্ভুত ব্যাপার, এটা কোনো স্ক্রিপ্ট দিল না। ধর আমরা 3 জন করছি, ধর আমি বড় বউ, তুই আমার মেয়ে, ও আমার ছোট যা, এরকম। তো তোদের ডাবিং হয়তো হয়ে গেছে, সেইটা শুনে আমার ডায়লগটা কি হতে পারে সেরকম ভেবে অনুমান করে, এবং মারাঠি শব্দ যেরকম কিছু কিছু মানে আমি কি বলবো, শুনে শুনে, কিংবা ধর আমার খুব ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো লাগে সেভাবে করে ওটা করতে হতো। কিন্তু পরের দিকে একদম এক্সপার্ট হয়ে গেছিলাম। প্রায় আমি 232টা অব্দি 232টা এপিসোড করেছিলাম, 232। তোমার ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো লাগে, তুমি কর্ণাটকে এসে কদিন থাকো, এখানকার ভাষাটা তুমি তাহলে ভালো শিখতে পারবে। সেটা জানি, আমার ভালো লাগে না, বলছে আমার ভালো লাগে, কিন্তু মানে আর মারাঠিটা বোঝা যায়, মানে মারাঠিটা না শুনে শুনে তুই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে, ওটা না শুনে শুনে বুঝে বুঝে ওটা, মানে আরো বাড়িতে এসে আমি আমাকে যে এপিসোড গুলো করতে হতো আমি বাড়িতে এসে শুনতাম যে ওরা কি বলছে, কি বলতে পারে, এরকম করে করে সেটা মোটামুটি করে। আর তাছাড়া আমি ইউটিউব দেখে, এখন তো ইউটিউবে তো অনেক কিছু শেখা যায়, মানে ওটা করে করে চেষ্টা করে 232টা এপিসোড করা কিছু কম কথা নয়, সেটা করেছিলাম। এবং আমার খুব করতে ভালো লাগতো। এবং একটা দিন এমন সময় খুব শরীর খারাপ হয়েছে, খুব কিছু হয়েছে, তার মধ্যে দিয়েও সে পায়ে খুব প্রবলেম, তার মধ্যে দিয়েও করেছি। এটা আমার একটা বড় কাজ, মানে বড় কাজ বলতে কি, এটা একটা অন্য চ্যালেঞ্জিং কাজ ছিল। আর যেটা কলকাতায় নাটক করা, কারণ আমার এখন মানে 60 বছর আমি হয়ে যাব কদিন বাদে,
তো সেই 60 বছর নাহলে 59 কি 58 বছর বয়সে গিয়ে কলকাতায় গিয়ে নতুন করে কিছু কাজ করা, নতুন জায়গায় করা সেটা মুশকিল। কিন্তু আমি যেরকম ওই ওয়ার্কশপ করতে যেতাম বিভিন্ন জায়গায়, তো সেখানে ওয়ার্কশপ করতে করতে একজন আমাদের ডক্টর শেখর সমাদ্দার, উনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, তো উনি একটা জায়গা আমাকে চান্স দিলেন এবং উনি বললেন যে উনি একটা বিভূতিভূষণের ক্যানভাসার কৃষ্ণলাল বলে একটা যে ছোট্ট গল্প, তার উনি নাট্যরূপ দিলেন এবং সেখানে যে আমাদের মানে হিরোইন ছিল যে তার মায়ের রোলটা আমি করলাম। এবং আমরা অনেকগুলো শো করেছি, বহরমপুরে করেছি, লাস্টে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি নাট্য মেলা যেটা হচ্ছিল তাতে গিরিশ মঞ্চ আমাদের লাস্ট শো হয়েছে। সেইটা করার সুযোগ হয়েছে। আবার একটা জায়গায় করতে গেছি, বহুদিন রিহার্সাল করার পর তারা আবার বারণও করে দিয়েছে, সেটাও হয়েছে। এবং যখন আমি জিজ্ঞেস করেছি যে কেন আমাকে বারণ করা হলো, আমি এতদিন রিহার্সাল করলাম, তারপরে তখন বললেন যে আমরা একটা গ্রান্ট পেয়েছি, তো সেই গ্রান্ট সেখানে মানে নিয়ম হয়েছে যে ছোটদের দিয়ে করাতে হবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যে রিহার্সাল করতে গেছি এবং চেষ্টা করেছি, এটা আমি এখনো পর্যন্ত এবং আমি ওখানে গিয়ে আমি কিছুই জানি না, আমি চুপ করেই থাকি, শিখি। এই যে শেখার ইচ্ছেটা যে আমার আছে এখনো পর্যন্ত, এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এখনো শিখতে চাই এবং শিখতে পারি, এবং যখন যেটা সুযোগ হচ্ছে সেটা করছি। আচ্ছা, এবার একটু কবিতায় আসবো। আমরা এতক্ষণ রবীন্দ্রনাথে ছিলাম, এবার রবীন্দ্রনাথের বাইরে আমরা একটু কিছু শুনি। অনিন্দিতা, তুমিও নিশ্চয়ই রবীন্দ্রনাথের বাইরেও কিছু শুনেছো। আগে কি গান করবি? এটা নজরুলের একটা গান করবি নাকি কি করবি? যেটা বলবে তুমি, যেটা বলবে করবো নজরুলের গান। আচ্ছা, তারপরে ঠিক আছে, আমি নজরুলের একটি গান করছি, ঠিক আছে? একদম একদম। মাইক্রোফোনটা একটু ঠিক করে নাও, যেটা সবাই লিখছে যে আওয়াজটা ভেসে ভেসে যাচ্ছে, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে নাও। দেখো এবার ঠিক আছে? হ্যাঁ, গানটা করার সময় করো, এবার গানটা বলে চলো। কৃষ্ণ লেখো দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সুদামিনী রাধিকা, চির সুদামিনী রাধিকা। দোলে শ্যাম সঙ্গে, দোলে রাধা ঝুলন দোলায়, দোলে আজি শামী, দোলে দোলে আজি শামী, গৌরী কৃষ্ণ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনী। ধানের খবরে মেঘুড় গায়ে গান দেখে বুকে চলো চলো নাচে পেখম তুলে, নাচে পেখম তুলে, বন খবরে তুলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজি শামী, দোলে দোলে আজি শামী, কৃষ্ণ দোলে, কিশোর কৃষ্ণ
লীলা মুঠি মুঠি বৃষ্টির ছুড়ে হাসে দীপকুমারীরা এলো অদূর আকাশে জোড়াজুড়ি করে নাচে তরুলতা জোড়াজুড়ি করে নাচে তরুলতা নন্দমণিরা দূরে আজি দূরে আজি বিষ্ণু কিশোর কৃষ্ণ খুব সুন্দর গানটা না সম্পাদি? এবার একটু তোমার কবিতা শুনি, অনেকক্ষণ আমরা কথা শুনছিলাম। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জিজ্ঞেস করতো বাকি যারা শুনছে তাদের। আচ্ছা, আমি একটা নজরুলের কবিতা বলছি, সেটা হচ্ছে আষাঢ়। এখানে বর্ষার একটু অনুষঙ্গ আছে, মানে বর্ষায় একজন বিরোহিনী, তার যে মনের ভাব, সেটা নিয়ে কবিতা। আমার খুব প্রিয় কবিতা, সেটা শোনাচ্ছি। আবার কখন আসবে ফিরে সেই আশাতে জাগপোড়া, হয়তো সে কোন নিশুত রাতে ডাকবে সে অকস্মাৎ, সেই আশাতে জাগপোড়া। যতই কেন বেড়াও ঘুরে মরণ বনের গহন জুড়ে, দূর সুদূরে কাঁদলে আমি আসবে ছুটে, রইতে দূরে দাঁড়বে নাথ, সেই আশাতে জাগপোড়া। কপট তোমার শপথ পাহাড় বিন্ধু সম হোক না সে, ঝড়ের মুখে খড়ের মতন উড়বে তামর নিঃশ্বাসে, একটি ছোট্ট নিঃশ্বাসে। রাত্রি জেগে কাঁদছি আমি, শুনবে যখন হেমুর স্বামী সুদূরগামী, আগল ভেঙে আসবে পাগল, চুম্বে সজল নয়ন পাত, সেই আশাতে জাগপোড়া। জানি সখা, আমার চোখের একটি বিন্দু অশ্রু জল নিপবে তাতেই তোমার বুকের অগ্নি সিন্ধু নীল গরল, আমার চোখের অশ্রু জল। তোমার আদর সোহাগিনী, তাই তো কাঁদাই নিঠি দিনী এ অধীনে। ভুলবে জানি তোমার রানী গরবিনীর সব আঘাত, সেই আশাতে জাগপোড়া। আসবে আবার পদ্মা নদী, দুলবে তরি ঢেউ দোলায়, তেমন করেই দুলবো আমি তোমার বুকের পর কোলায়, দুলবে তরি ঢেউ দোলায়। পাগলি নদী উঠবে খেপে, তোমায় তখন ধরবো চেপে বক্ষ পেপে, মরণ ভয়ে ভয়ে কি তখন জড়িয়ে কণ্ঠ থাকবে হাত, সেই আশাতে জাগপোড়া। পোড়া চোখের জল ফুরায় না, কেমন করে আসবে ঘুম, মনে পড়ে শুধু তোমার পাতাল গভীর মাতাল চুম, কেমন করে আসবে ঘুম। আজ যে আমার নিশীথ জুড়ে একলা থাকার কান্না ঝুড়ে, হতাশ সুরে উবে হাওয়ায় ভাসবে সে সুর, আসবে পশ্চিম হাওয়ার স্বাদ, সেই আশাতে জাগপোড়া। বিজলি শিখার প্রদীপ জেলে ভাদর রাতের বাদল মেঘ, দিক বিদে খুঁজছে তোমায়, ডাকছে কেঁদে বজ্রবেগ, দিক বিদে খুঁজছে মেঘ। তোমার আশায় ওই আশাদীপ জ্বালিয়েছে আজ দিক ভরে নেই, যে রাজপথে আজ না আসো, এসো যেদিন দীপ নিভাবে ঝঞ্ঝাবাত, সেই আশাতে জাগপোড়া। এই কবিতাটা খুব সুন্দর। আর একটা কবিতা আমি সেদিনে খুঁজছিলাম বর্ষার, সেটা আমি বলবো না,
ওগো আমার বাদল পড়ি, খুব সুন্দর একটা ছোট্ট কবিতা, পরে তোমরা কেউ ওটা আমরা পড়ে একটু নিও। শুনি। হ্যাঁ একটু আমি বলো একটু না, শুনি। একটু বলো, একটুখানি আমার বলো। আমার আমার শোন, আমার মনে নেই কবিতাটা। ওই কবিতাটা হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি প্রথম মানে গ্রাজুয়েশন করেছিলেন, মানে পড়াশোনা করে খুব শিক্ষিত, ফজলুতুন্নেসা, তাকে নজরুল প্রেম নিবেদন করেন। এবং সেই মহিলা যখন বিদেশে চলে যান তখন ওই কবিতাটি লিখেছিলেন। ভেবেছিলাম ওটা আমি মানে করবো, কিন্তু আমার এই বাড়ির নানান রকম মিস্ত্রি এই সমস্ত ঝঞ্ঝাট, প্লাস পায়ে তো প্রচন্ড ব্যথা, আমি এখনো বসছি আবার এদিক ওদিক ক্যামেরাটা অফ করে কখনো পাটা এদিক ওদিক করছি, সেই জন্য আমি করতে পারিনি। আমি কবিতাটা খুঁজলাম, তো আমি পরে নিশ্চয়ই শোনাবো। আর এখন তো আমি এটা মোবাইল দেখে ওটাকে করতে পারবো না, মানে নেট থেকে ওটা আমি দেখতে একটু হবে। বলে আমি নিই, আমি একটু বলে নিই, অনেকেই কমেন্টস লিখছেন। দেবাশিস দা হ্যাঁ, লিখছেন 3 জন কি শুভেচ্ছা। ঝুমা লিখছে হ্যাঁ অপূর্ব সম্পাদী। সম্পাদী তোমার এই গানটা কবিতাটার সাথে আমার কিন্তু একটা গানের কথা খুব মনে হচ্ছে। আমি যদিও গেয়ে ফেল। আজকের একদম যদিও আজকের বিষয় আমাদের বর্ষা, কিন্তু বর্ষার আরে কোনো সাথে ব্যাপার কিন্তু না। সবসময় বর্ষা অনুষঙ্গে আসে বিরহ, বর্ষা অনুষঙ্গে আসে অভিশাপ। আমি একটি রবীন্দ্রনাথের একটি অভিসারের গান গাইছি, যেটি গা, তুমি যখন কবিতা বলছিলে তখন আমার মনে হচ্ছিল এটা যদি গাই কিরকম গেয়ে হয় ফেল, আর কি। গা গা, ভালোই হবে। হ্যাঁ, আমি একটু তানপুরাটা দিয়ে নিই, 1 মিনিট। তা তোমাদের ঝুমা বলছে হ্যাঁ অপূর্ব সম্পাদী। তা ওই কবিতাটা যদি শুনতে পারতাম ভালো হতো, কিন্তু যাই হোক হলো না শোনা। পরে যখন তুমি আসবে তখন শুনবো, আমি একটু চেষ্টা করি। মম মন কোহনি চলে ও সারে আধার রাতে বিরোহিনী মম মন কোহনি রক্তে তরে নুপুর বাজে রিনি 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 মম মন গোপনে চলে ও নিশারে আধার রাতে বিরোহিনী মম মন গোপনে দুরু দুরু করে হিয়া মেঘ উঠে গরজিয়া দুরু দুরু করে হিয়া মেঘ উঠে গরজিয়া ঝিল্লি ঝলকে ঝল 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 মম মন পবনে মম মন পবনে ঝরে বাড়ি ধারা গগনে নাহি শশী তারা বিজুলির চমকানে নীলে আলো ক্ষণে ক্ষণে বিজুলির চমকানে নীলে আলো ক্ষণে 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 পথ ভোগে উদাসিনী ক্ষণে ক্ষণে পথ ভোগে উদাসিনী মম মন উপবনে চলে ও বিষাদে আধার রাতে বিরোহিনী মম মন উপবনে। এই যে তোমার বারবার কথাটা আসছে না তোমার জন্য, ওই যে কথাটা যে জাগোরা তোমার, এই কথাটার সাথে কোথাও একটা মনে হলো যে একটা বিরোহী, একটা হিয়া, সে চায় যে বৃষ্টি হোক বাদল হোক, আমি চাই আমার প্রিয়র কাছে যেতে। তা দেখলাম যখন গান একটা আছে সেটা কেন করবো না। এবার আমার আমরা একটু আসলে একটা অনিন্দিতা। অন্য 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 কথা মনে হচ্ছে এখন এই মুহূর্তে বসে।
সেটা মনে বলো। হচ্ছে এই যে তুই বলছিলিস যে অনেকদিন বাদে এই যে আমরা তিনজন এই যে মানে স্ট্রিমিয়ারে আমরা তিনজন বসে আছি, এটা একটা না সত্যি ভীষণ একটা মনের জোর দিচ্ছিল। মানে মনে হচ্ছে যে ঠিক আছে, সন্ধ্যাটা বেশ ভালো কাটছে, সবাইকে দেখতে পাচ্ছি, সব মুখগুলোকে, মানে ঠিক আছে, এই তো মনে হয় ইচ্ছে করলে বুঝি মানে সবাইকে ছোঁয়া যায়, এই তো এইটুকু এইটুকু এরকম। তো এটা একটা বিশাল ব্যাপার ছিল ওই সময়। আজকে আলাদা। আমরা আর অনেকদিন বাদে। সবথেকে দেখো, অনেকদিন বাদে আমি যেন পুরোনো সেই সম্পদ দাস লাইভের টাচটাই পাচ্ছি। আর এখানে যেহেতু আমি অন্য শহরে রয়েছি, আমারও মনে হচ্ছে আমি যেন দিল্লিতে তোমাদের মধ্যেই বসে আছি। ঝুমা লিখছে, শ্রাবণী তোমার গান আমাদের উপরি পাওনা, অসাধারণ, সাধু সাধু, ধন্যবাদ। এবারে আমরা অনিন্দিতার গান শুনি, তারপর আবার সম্পাদির কবিতা শুনি। আমি কিন্তু গানটার জন্য তৈরি ছিলাম না। সম্পাদির গানটা, কবিতাটা যখন বলছে তখনই আমার মনে হলো যে এই গানটা না হলে কবিতাটার মধ্যে কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যাবে। সেই কারণে আমার গানটা গাওয়া। আমার আচ্ছা, আড্ডা তাহলে ঘরে অনিন্দিতার গানটা পরে শুনিস। আমি একটা তোর এই তুই গানের পরে একটা কবিতা বলি, তারপর অনিন্দিতার একদম। গান শুনিস। মানে এই যখন তুই ওই গানটা করছিস তখন আমার একটা কবিতা বলতে ইচ্ছে করছে, সেইটা তারপরে আবার অনিন্দিতার গানে যাব। সেটা অবশ্য অনিন্দিতা আমার উপর রাগ করবে যে সম্পাদি দেখো না, বেশি বড় বলবো না, ছোট কবিতাই বলছি। সুকান্তের একটা কবিতা শোনাই, কারণ এই যে এটা আমরা কেউ রাগ করছি না সম্পাদি, আমরা একদম রাগ করছি না। আমার না একটু একটা বলে নি, সম্পাদি আমার অনুষ্ঠানের আগে যখন এসছে, আমাদের দুজনের কারোর কাছে কোনো বই থাকে না। আমরা কিন্তু সম্পাদির যে কবিতাটা মনে হয়, আমি সঙ্গে সঙ্গে তার সাথে রেলভেট একটা গান করি। এই করতে করতে একবার মনে আছে 1.5 ঘন্টা হয়ে গেছিল, এবং তারপরে অনেক হাতে পায়ে ধরে শেষ পর্যন্ত আমাদের ছুটি হয়েছিল, এবং দর্শকরাও টানা রয়ে গেছে, 10টা বেজে গেছিল সেইবার। 10:30টার কাছাকাছি যখন পৌঁছচ্ছে তখন আমরা বললাম যে না, এবার আমাদের বন্ধ করা উচিত। সেই না, দিনটা আমি কোনোদিন ভুলবো না, কারণ আমি কিন্তু আমি তো একদমই তৈরি ছিলাম না। আমি তো ফোন করেছিলাম যে শ্রাবণী তুই কোথায়, বললাম আমি এখন কোথায় কোথায় একটা গিয়েছিল, নয়ডায় কোথায় ভগবান জানে কোথায়। আমি যে তুই শিগগিরায়, তো শিগগিরায় তখন উনি এলেন, উনি এসে বসলেন, তারপর আমরা কবিতা গান শুরু করেছিলাম। সেই দিনই ওরকম হয়েছিল রাত্রিবেলায়। সেটা হ্যাঁ, যাই শেষ হোক, হচ্ছে আমি না। একটা সুকান্তের একটা কবিতা, এই কবিতাটা সাধারণত শোনা যায় না বলবো না, তাও কম অল্প শ্রুত কবিতাটি। এবং এটা গৌরীদির রেকর্ড ছিল। তো এখন আমি জানি না, সেটা আমি এখন চেষ্টা করছি ওগুলোকে আবার সংগ্রহ করতে, কারণ ইউটিউবে পাওয়া যায় না, যাচ্ছে না এই জিনিসগুলো। দেখি যদি পারি, তো আমি যদি এগুলোকে ক্যাসেট থেকে কোথাও থেকে কিছু করে যদি ইউটিউবে দিতে পারি দেবো, পরে ইচ্ছে আছে, দেখা যাক। কিন্তু কবিতাটা শোনাই। আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, তবু পড়িবে মনে। চঞ্চল হাওয়া যদি ফেরে কভু হৃদয়ের আঙিনায়, রজনীগন্ধা বনে, তবু পড়িবে মনে। বলাকার পাখা আজ যদি উড়ে সুদূর দিগঞ্চলে বন্যার মহাবেগে, তবু আমার স্তব্ধ বুকের ক্রন্দন যাবে মেলে মুক্তির ঢেউ লেগে বন্যার মহাবেগে। বাসর ঘরের প্রভাতের মতো স্বপ্ন মিলায় যদি বিনিদ্র কলরবে, তবু পথের শেষ সীমাটুকু চিরকাল নিরবধি পার হয়ে যেতে হবে বিনিদ্র কলরবে। মদিরা পাত্র শুষ্ক যখন উৎসবহীন রাতে বিষণ্ণ অবসাদে, বুঝিবা তখন শক্তির তৃষা ক্ষুব্ধ নয়ন পাতে অস্থির হয়ে কাঁদে বিষণ্ণ অবসাদে। নির্জন পথে হঠাৎ হাওয়ায় আসক্তহীন মায়া ঝুলিরে উড়ায় দূরে, আমার বিবাগী মনের কোণেতে কিসের গোপন ছায়া নিঃশ্বাস ফেলে সুরে ঝুলিরে উড়ায় দূরে। কাহার চকিত চাকুনি অধীর পিছনের পানে চেয়ে কাঁদিয়া কাটায় রাতে, আলিয়ার বুকে জ্যোৎস্নার ছবি সহসা দেখিতে পেয়ে জালে নাই তার বাতি, কাঁদিয়া কাটায় রাতি। বিরহিণী তারা আধারের বুকে সূর্যের কভু হায় দেখেনি কখনো ক্ষণে। আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, হয়তো পড়িবে মনে রজনীগন্ধা বনে। খুব সুন্দর, অনিন্দিত খুব এবার গান। সুন্দর।
এইবারে অনিন্দিতার গান শুনবো। আমি কিন্তু এবার অতুল প্রসাদ করবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, গান আচ্ছা সবই বলছি, সুকান্ত হলো, রবীন্দ্রনাথ হলো, নজরুল হলো, অতুল প্রসাদ হলো, হবে আরো শুনবো, আরো বিভিন্ন কবির বিভিন্ন ধরনের লেখা আমরা আমাদের আড্ডাঘরে থাকবে আয়োজন। প্রতিভা দাস, সম্পাদি খুব ভালো লাগছে, চলো গান শুনি। খুব সুন্দর, খুব সুন্দর, একদম অন্যরকম একটা গান। এবার সম্পাদি আবার তোমার কবিতা। এই গানটা আমি শুনেছিলাম যখন আমরা ওই ইউপিতে থাকতাম, তখন সুনীল গঙ্গোপাধ্যায়, স্বাতীদি সবাই এসেছিলেন, তো স্বাতীদি এই গানটা করেছিলেন। আর সুনীল একটা গান করেছিলেন, ভালো যদি বাসো তবে তোমার পায়ের তলায় বসে কুকুর হয়ে মুখ ঘষি, কুকুর হয়ে মুখ ঘষি। এটা সুনীলদা নিজের লেখা গান, নিজে গাইছিলেন। আর স্বাতী গঙ্গোপাধ্যায়, স্বাতীদি এই গানটা করেছিলেন। ওই মানে এই গানটা কেউ গাইলে আমার ওনার কথা মনে পড়ে। আচ্ছা, কবিতায় যাব। একটা আসলে দুটো কবিতা আমি বেছেছি। একটা অনিন্দিতার গান মানে একরাশ মুগ্ধতা। আচ্ছা, ভালো কথা, খুব ভালো কথা। তো আমি ভাবছি কোন কবিতাটা আগে বলি। ঠিক আছে, একটা কবিতা বলি, এরপরে অনিন্দিতা আমি জানি এটা খুব রোমান্টিক গান গাইবে, সুতরাং রোমান্টিক গানের আগে একটা রোমান্টিক কবিতা, তারপর যদি সময় থাকে অন্য কবিতা। অনুষ্ঠান প্রায় শেষের মুখে একটা কবিতা একটা গান দিয়ে আমরা শেষ করব। তো সেটার জন্য একটা কবিতা বলছি, এটা রামচন্দ্র পালের লেখা একটা কবিতা, কৃষ্ণকলীয় শ্রাবণ সখা। আমি আজ মেঘ পড়েছি, তুমি আজ সবুজ জামা, খোলাই বুক পেতেছি, মেঘাতুই বৃষ্টি নামা।
মেঘা তোর বুকের ভিতর যত সুখ দুঃখ আছে, নিজেকে নিঃস্ব করে খুলে দে আমার কাছে। যে তুমুল কান্না ধ্বনি চেরে বুক আকাশটাকে, যে আগুন একলা পোড়ায় সে আগুন দে আমাকে। আমি তোর পাহাড়ি বোন, আমি তোর জঙ্গি খাটি, আমি তোর বিপন্ন মাঠ, আমি তোর গ্রামের মাটি। আমি তোর বন্যা ধারায় ভিজে আজ মাদল হব, বীজে তোর ফুটিবে পাতা, সবুজের হাট বসাবো। আমি আজ বুক খুলেছি, খুলেছি শরীরটাকে, যা খুশি যেমন খুশি করে তুই নে আমাকে। মাটি কর ওলট পালট, তবে বুক নরম হবে, তবে তো আগুন থেকে মেঘে খুব বৃষ্টি হবে। পেশনে নিষ্পেষণে আমাকে নেকড়ে নিবি, তবে তো পাতায় পাতায় সবুজে ফুটবে ছবি। ডেকে নি উথাল পাতাল পাগলি বৃষ্টিধারা, আমি তোর সর্বসহা, আমি তোর সর্বহারা। বুকে তোর কান্না ছিল, দিয়ে তুই দৃশ্য হলি, তুই আমার শ্রাবণ সখা, আমি তোর কৃষ্ণ বলি। তুই আমার শ্রাবণ সখা, আমি তোর কৃষ্ণ বলি। দারুণ দারুণ সুন্দর। এবারে আমরা আজকে শেষ অনুষ্ঠানের শেষ গানে আসবো। অনিন্দিতা নিশ্চয়ই আমি একটা কথা বলি যে আমি একটা হিমাংশু দত্তের গান করছি, কিন্তু আমার গানটার পরে তুমি একটা গান দিয়ে শেষ করো, মানে ওটার টেস্টটা নিয়ে না, তাহলে একদম যেতে পারবো। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, তুমি গানটা করো। হিমাংশু দত্ত, হিমাংশু দত্ত সে গান বললে? হিমাংশু দত্তের গান, আধুনিক গান। হিমাংশু দত্তের গান, ঠিক আছে করো। বর্ষার ঝড় ঝড় ওরে আরে বর্ষার আষাঢ় সাজে চাঁদের সে জাগে বর্ষার ফিরিয়া কে গো একা ছিলে যে ঝুলেছিল কালো দিয়ে আরো আজি রাতে কেঁপে ওঠে অলি বর্ষার ঝড় ঝড় বর্ষার খুব সুন্দর একটা গান। চৈতালিদি লিখছে, অনিন্দিতা তোমার গানের চয়ন খুব সুন্দর, কিন্তু গানটা না গাইতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে, মানে শ্বাসেও কষ্ট হচ্ছে। একটু যদি আগে করা থাকতো ভালো হতো। যাই হোক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে এসে পৌঁছেছি।
আমরা কি দিয়ে শেষ করবো? সম্পাদির কবিতা যা কি দিয়ে খুশি। শেষ করবো? যা খুশি। না তাহলে আমি না, একটা বর্ষার গান, সম্পাদি কবিতা তোমার গান দিয়ে শেষ হবে। তাহলে একটা ঠিক আছে, বর্ষার কবিতা আমার কবিতাটার নাম হচ্ছে আষাঢ়স্য প্রথম দিবসে, অনির্বাণ ঘোষের লেখা। কদিন আগে কবিতাটা পেয়েছি, সেটা শোনাই, তারপরে তুই একটা বর্ষার গান দিয়ে শেষ কর। কৃষ্ণ মেঘে আকাশ ঠাকুক নাইবা ঠাকুক, কি যায় আসে? না যদি হয় বৃষ্টি, কিংবা হঠাৎ যদি বৃষ্টি ঝরে, গভীর অবচেতনে মন ঠিক দাঁড়াবে কবির পাশে। বৃষ্টি তখন ঝরবে কবির নিবিড় ভালোবাসার ঘরে। বৃষ্টি নাকি বৃষ্টিবিহীন, সেসব হিসেব কে রাখে আর? লেখার খাতায় বৃষ্টি হবেই, কেননা আজ পয়লা আষাঢ়। হয়তো কবি বিরহে তার লিখছে গোপন পত্রখানি, আলো ছায়ার অরূপ কথা পাঠাচ্ছে সে মেঘের কাছে। হয়তো বুকে ঝর্ণা ধারা, হয়তো বুকে অরণ্যানী। এখন কবি থাক না একা, এখন তাকে ডাকতে আছে। এমনি করেই কাটবে বেলা, কবি তখন জগৎ ভুলে প্রেম বিরহের গাচ্ছে মালা, বাদল দিনের কদম ফুলে। শব্দ নামবে লেখার খাতায়, জয় জয়ন্তী রাগের মতো। পাতায় পাতায় মন্দাক্রান্তা স্নিগ্ধ কোমল স্পর্শ দেবে। উড়বে গ্লানি মেঘ হয়ে, আর বৃষ্টি হবে কান্না যত। ব্যর্থ প্রাণের আবর্জনা শীতল বাতাস উড়িয়ে দিবে। আকাশ ঠাকুর ঠুমরো জালে, কিংবা সুনীল শান্ত আপার। কবিতাতে বয়েই গেল আজ যে কবির পয়লা আষাঢ়। এই গানটার সাথে আমার যে মনে পড়ছে সেটা হলো, এক মিনিট, বাদল দিনেরও প্রথম কদম ফুল কথাটা এসেছিল তোমার কবিতায়, আমি ওই গানটাই গাইছি। হ্যাঁ, আমি ওটা বলতে যাচ্ছিলাম, কারণ তাই ঠিক আছে, তাহলে বুঝলাম যে তুই আমার হ্যাঁ, আমি ওই গানটাই গাইছি। দুটো গানের কথা আমার মনে হচ্ছিল, একটা হচ্ছে যেহেতু আষাঢ়স্য প্রথম দিবসের কথা আছে, আবার এসেছে আষাঢ় ভাবছিলাম, কিন্তু যখন দেখলাম তুমি বাদল দিনের প্রথম কদম ফুল গানটা আনলে, যদিও এটা শ্রাবণের গান, কিন্তু খুব কথাটা গানটা প্রাসঙ্গিক হবে। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আজ দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের দান। এ গান
ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী বহিতব সম্মান বাদল দিনের প্রথম কদম করেছ দান বাদল দিনের প্রথম কদম করেছ দান। বাহ, যাই হোক, আমাদের অনুষ্ঠান আমরা এখানে একদমই শেষ পর্যায়ে এসে গেছি। সম্পাদি, তোমার কিছু কথা, অনিন্দিতার কিছু কথা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হলো। অনিন্দিতা, ছোট অনিন্দিতাই বলুক। সত্যি কথা কি সম্পাদি বা শ্রাবণী দিয়ে আজকে আমি গান করার মতো পর্যায়েতেই ছিলাম না। মানে কিছুক্ষণ আগেও 102 জ্বর, এই যে আমি ডোলো নিয়ে বসেছি, কিন্তু গান গেয়েছি ঠিক আছে, কিন্তু এই আনন্দটা সবাই মিলে পেলাম, তোমার গান শুনলাম, সম্পাদির কবিতা শুনলাম, এটাতেই মানে কি বলবো, অনেকটা অনেকটা ভালো লাগা। আর সম্পাদি, হ্যাঁ বলো। একটা জিনিস বলছি, সম্পাদির বোকা। আমার ইচ্ছে করছে তোর এখন কানটা মুলে দিই, সেটা আমি পারছি না। তোকে আমি বারণ করে, হ্যাঁ তো অনিন্দিতা কান মুলতে আমার, কারণ তোকে আমি বারণ করেছিলাম তুই অটো করে যাবি না, ঠান্ডা লাগাবি না, জ্বর বেশি বাড়বে, তুই কথা শুনিসনি আমার। হ্যাঁ 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 হ্যাঁ। এবং সম্পাদির থেকে কিন্তু প্রতি মুহূর্তেই আমরা শিখি। এই 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 উচ্চারণটা কিন্তু এটা না, এই আবার ভুল বললি, এটা ঠিক করে বলবি। এই যে প্রত্যেক মুহূর্তে সম্পাদির একটা মানে বকুনি, এটা তো আমাদের একটা ভালো লাগার মধ্যেই মানে চলে এসছে। যাই হোক, আজকে আমার দারুণ লাগলো। আমি কিছু মানে কি বলবো, তোমরা কিছুই পাওনি, কিন্তু আমি তোমাকে, শ্রাবণীদি আর সম্পাদি, তোমাদেরকে দারুণ ভাবে উপভোগ করলাম আজকে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো, কারণ আমি সত্যি বলছি, হ্যাঁ পায়ে ব্যথা, আমি ভালো করে বসতে পারছি না। কি করে বসেছি বলতে, একটা সুটকেসের উপরে একটা বাক্স, তার মধ্যে ফোনটাকে রেখে করলাম। কিন্তু হ্যাঁ, ভালো লাগলো। অনেকদিন ধরে তোরা বলছিস, শ্রাবণী অনেকদিন থেকে বলছে, অনিন্দিতা অনেকদিন থেকে বলছে, সেটা আজকে করতে পেরে ভালো লাগলো। আর এই কালকেই বলছিলাম না, অনেকেই বলছে বা তো অনেকদিন বাদে লাইভ করে আবার মনে হয় ঠিক আছে লাইভটা শুরু করা যায়। কিছু কিছু মানে কোনো মানুষের জন্য হয়তো আমাকে শুরু করতেন। ভগীরথদা যাত্রার পালার উনি বলেননি, সেইটা উনি বলতে চাইছিলেন, তো ওনাকে নিয়ে হয়তো আমি শুরু করব, একটু সামনে নি তারপর। আর শ্রাবণী রান্নাঘর চলুক, শ্রাবণী ভালো থাক, ভালো করে গান কর। শ্রাবণীদের রান্নাঘরের জন্য অনেক শুভকামনা, অনেক ভালো ভালো আর্টিস্টকে আমরা দেখতে পাই। শ্রীময়ী দি তো না ওনার নাম, কি ভালো গান গান, একদিন শুনলাম, মানে ছেড়ে উঠতে পারছি না, এত সুন্দর গান। মানে ভালো ভালো মানুষকে শুনতে পাই শ্রাবণীদের রান্নাঘরের জন্য। আর সম্পাদি থ্যাংক ইউ, যদি আবার ভগীরথদা আসে। আমি শেষ করার আগে আর একবার পড়ে নি। চৈতালিদি লিখলেন যে অনিন্দিতা, যেটুকু শোনা গেল খুব ভালো গেয়েছো তুমি। সৌমিত্রা লিখছে আজকে 10ই আষাঢ়, কবির লেখা গানটি আবার এসেছে আষাঢ়, কিন্তু আজকে আর হলো না দাদা, আজকে আমার অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আমাদের আবার এটুকু বলে রাখি, সামনের আমার আড্ডাঘরে অতিথি সৌমিত্রা অতিথি হয়ে আসবেন, তখন আমরা বর্ষার অনেক গান কবিতা নিয়ে আসবো, তখন আমরা চেষ্টা করবো এই ধরনের গান কবিতার কথা বলবো বা কিছু। সবাই যারা দেখেছো, যারা শুনেছো, তাদের প্রত্যেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, গানে থেকো, কবিতায় থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমার অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।